আসসালামু আলাইকুম সবাইকে। নিয়তির বাঁধন গল্পের 56 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। সন্ধ্যা গড়াতেই বাড়ি ফিরল রায়ান। নিজ কক্ষে প্রবেশ করতেই কপালে ভাঁজ পড়ল। বউ তার টোপলা টুপলি গুছিয়ে গুমরা মুখে বিছানায় বসে আছে। হাতের ঘড়ির দিকে তাকালো, সময় 7টা পেরিয়ে 25-এ ঠেকেছে। বউ কি তার এখনো বাপের বাড়ি যাওয়ার কথা ভাবছে নাকি? বউটা তো আগে কত ভালো ছিল, যা বলতো তাই শুনতো। এখনো তো জেদি হয়ে গেছে কেন? সোজা হেঁটে এগিয়ে গিয়ে লাইব্রেরির রুমের দিকে তাকাতেই দেখলো মেয়েটা একটা বইও ছুঁয়ে দেখেনি, এখনো সেভাবে নিচে সব পড়ে আছে। বউ যে রেগে আছে তা নিশ্চিত। বউয়ের পানে তাকিয়ে মিনমিন করে ডেকে বলল, সোনা বউ, এভাবে বসে আছো কেন? আর বইগুলো গুছিয়ে রাখোনি কেন? প্রত্যুত্তরে থমথমে কণ্ঠ ভেসে এলো। তারপর বলল, আমি বাপের বাড়ি যাব। পুনরায় সেই একই কথা। হতাশার শ্বাস ফেলে বইয়ের দিকে এগিয়ে আসতে আসতে বোঝানোর স্বরে বলল, এখন তো রাত হয়ে গেছে আর আমার ছুটিও নেই, তাই সামনের সপ্তাহে ঘুরিয়ে আনবো। ঠিক আছে পাখি? একে তো দুপুরে তার সাথে ছলনা করলো, আর এখন বলছে পরের সপ্তাহে ঘুরিয়ে আনবে। মানে তাকে একটা দিন থাকতে পর্যন্ত দিবে না? এই লোক তার বাপের বাড়ি যাওয়ার কথা শুনতে কেন পারে না? তবে যাই হোক, আজকে এই লোকের সাথে ঠিক বোঝাপড়া করবে সে ভেবে উঠে দাঁড়ালো। লাগেজটা ধরে রুম থেকে বেরিয়ে যেতে যেতে সেই একই স্বরে বলল, ঠিক আছে আপনাকে যেতে হবে না, আমি আব্বুকে বলছি আমাকে দিয়ে আসতে। বউ রুম থেকে বেরিয়ে যাচ্ছে দেখে রায়ন দ্রুত হেঁটে বউয়ের হাত টেনে ধরে শান্ত স্বরে বলে উঠলো, রাত বিরাতে এমন পাগলামো করতে নেই পাখি। বলেছি তো পরের সপ্তাহে নিয়ে যাব। নিশাত বলল, না আমি আজকালের মধ্যেই যাব। বউয়ের এমন জেদ দেখে রায়ন রেগে গেল। সামান্য বাপের বাড়ি যাওয়া নিয়ে এত জেদ কে করে? ক্লান্ত শরীরে তা মেনে নিতে ব্যর্থ হলো। গম্ভীর মুখে বলল, বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। ব্যাগ রাখো আর চুপচাপ বসে থাকো, জেদ দেখাবে না একদম। লোকটা তার সাথে এত উচ্চ আওয়াজে কথা বলছে, নিজে ভুল করার পরেও রাগ দেখাচ্ছে। অভিমান হলো নিশাতের। নিজে আরো জেদ দেখিয়ে বলল, যাবো মানে যাবই, আর আজই যাব। আব্বুকে এখনই বলছি আপনি আমার সাথে অন্যায় করেছেন, আমাকে যেন এখনই রেখে আসে সরুন সামনে থেকে। রায়ান বলল, যাওয়াচ্ছি তোমাকে বাপের বাড়ি। বলেই বউকে জোর করে বিছানা পর্যন্ত নিয়ে বউয়ের গলা থেকে ওড়নাটা নিয়ে নিশাতের হাত দুটো পিসমোড়া করে বেঁধে ফেললো। নিশাত আকস্মিকতায় চিল্লিয়ে উঠলো। তারপর বলল, আরে কি করছেন? থামুন 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 বলছি। আব্বু আম্মু বাঁচান আমাকে, আপনাদের ছেলে আমাকে মেরে দিল। বউয়ের আজাইরা কথা শুনে নিজেও ধমকে উঠলো রায়ান। তারপর বলল, চুপ থাকো স্টুপিড। ধমক খেয়েও নিশাত চুপ থাকলো না। রায়ান অতিষ্ঠ হয়ে দ্রুত গিয়ে আরো দুটো উন্নয়নে একটা দিয়ে নিশাতের মুখ বেঁধে নিশাতকে হালকা ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। পা দুটো বেঁধে দিল যাতে কোনোভাবে এই রুম থেকে বের হতে না পারে। কাজ শেষ করে স্বস্তির শ্বাস ফেললো। বউয়ের লাগেজটা পাশে সরিয়ে রেখে নিজে ওয়াশরুমে চলে গেল। অনেকটা সময় পর বেরিয়ে আসার পর দেখলো বউ তার শান্ত হয়ে গেছে। নিজের পোশাক পরে বউয়ের পানে তাকিয়ে ছোট করে বলল, বাপের বাড়ি যাওয়ার ইচ্ছা আছে হানি? শুনতেই নিশাত রাগে অভিমানে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। রায়ান আর কিছুই বলল না। রাত একটু বারুক, তখন না হয় বউকে ছেড়ে দিয়ে ভালো করে বুঝাবে, একটু আদর করে দিলে অভিমানও সব শেষ হয়ে যাবে। এই ভেবে বসে না থেকে লাইব্রেরি রুমে গিয়ে সমস্ত বইপত্র একা হাতে গুছিয়ে রাখলো। রাত অনেকটা হতে রায়ান বউকে ছেড়ে একাই ডিনার করতে নিচে গেল। তার বাপটা যদি জানে সে বউকে এভাবে বেঁধে রেখেছে, তাহলে হয়তো এই রাতেই তাকে বাড়ি থেকে বের করে দিয়ে বউ ছাড়া করে দেবে। রায়ান নিচে এসে টেবিলে বসার অনেকটা সময় পরেও যখন নিশাতকে কেউ দেখতে পেল না, তখন রিমি বেগম ছেলের উদ্দেশ্যে বললেন, নিশাত কই, আসছে না কেন? খাবে না? রায়ান বোধহয় এতক্ষণ এই প্রশ্নেরই অপেক্ষায় ছিল। গলা খাকাই দিয়ে শান্ত স্বরে বলল, ঘুমিয়ে আছে, বলেছে রুমেই খাবে। মেয়েটা তো কখনো রুমে বসে খায় না। কথাটা ভেবে আরমান সাহেব তেসরা নজরে ছেলের পানে তাকিয়ে বললেন, মেয়েটা দুপুরে বলল তুমি নাকি তাকে বাপের বাড়ি রেখে আসবে, তা গেলে না কেন? কি সমস্যা তোমার? বাবাও কি তার বউকে দূর করানোর পায়তারা করছে নাকি? বাবার চাহনি দেখে নিজেও চোখ সরিয়ে কোনো মতে বলল, তোমার বৌমা অসুস্থ তাই যাবে না। আরহান সাহেব বললেন, কি হয়েছে মেয়েটার? বাবার চিন্তিত স্বর শুনে ভাবলেশীন ভাবে বলল, তোমার বৌমার পায়ে ব্যথা, হাতে ব্যথা, তাই বলেছে যাবে না এখন। আরহান সাহেব ভেবাচেকা খেয়ে গেলেন। বুঝলেন না ছেলেটা মজা করলো নাকি সিরিয়াস। মেয়েটা ব্যথা কখন আর কিভাবে পেল? আর যাবে তো গাড়িতে, তাহলে সমস্যা কোথায়? তিনি আর কিছু জিজ্ঞেস করবেন তার পূর্বে রায়ান বইয়ের খাবারটা সাথে নিয়ে ওখান থেকে কেটে পড়লো। ফলস্বরূপ আরহান বাবুর আর কিছু জানাই হলো না। আর এদিকে রায়ান রুমে এসে খাবারের প্লেটটা টেবিলে রেখে দিয়ে নিজে বইয়ের পাশে গিয়ে বসলো। হাত মুখ থেকে ওড়না বাঁধন খুলে দিয়ে আদরের সহিত ডেকে উঠলো, পাখি খাবার এনেছি, খেয়ে নাও। নিশাত তাকালো না রায়ানের পানে, আর কিছু বললো না। খাপটি মেরে বিছানায় পড়ে রইলো। রায়ান নিচু হয়ে বউয়ের গলায় মুখ গুজে দিয়ে ছোট করে চুমু খেলো। নিশাত এবার বিরক্ত হয়ে বলল, দূরে যান আমার থেকে, কাছে আসবেন না একটু। বউ রেগে আছে বুঝার পরেও কাছে যেতে বারণ করায় বিরক্ত হলো রায়ান। বিরক্তির স্বরেই বলল, এবার কিন্তু বাড়াবাড়ি করছো নিশাত। সব সময় সব কথা মেনে চলার পরে লোকটার কাছে এটা বাড়াবাড়ি মনে হলো। ঠিক আছে, যাবে না আর বাপের বাড়ি? লোকটার সাথে কথাও বলবে না? অভিমানরত সুরে শুধু একটা কথা বলল, ঠিক আছে, আর কোনো বাড়াবাড়ি করছে না, ঘুমাতে দিন আমাকে। বলে কাচুমাচু হয়ে শুয়ে রইল। রায়ান পুনরায় বউকে খাওয়ানোর জন্য ডাকবে, তখনই বউয়ের ফুফানোর শব্দ পেয়ে ব্যতিগ্রস্ত হয়ে উঠল। বসা অবস্থায় বউকে টেনে বুকের মাঝে নিয়ে বিচলিত স্বরে বলল, এইটুকু বিষয়ে কে কাঁদে পাখি? শান্ত হও প্লিজ। নিষাদের কোনো নড়চড় দেখা গেল না, ফুফানোর শব্দও কমলো না। রায়ান হতাশার শ্বাস নির্গত করে হার মেনে বলল,
বলল, ঠিক আছে রে বাবা, কালই তোমাকে বাপের বাড়ি পাঠানোর ব্যবস্থা করছি, যতদিন ইচ্ছে থেকো, আমি মানা করব না। সরি পাখি, এখন তো থামো। নিশাত তখনও একইভাবে পড়ে আছে স্বামীর বুকে। রায়ান উপায় না পেয়ে বউকে নিয়ে শুয়ে পড়লো, নিজের বুকের উপর নিয়ে মাথায় হাত বুলিয়ে দিল। খাওয়ার জন্য আর জোর করলো না। একটা সময় নিশাত সেভাবেই ঘুমে তলিয়ে গেল। বউ ঘুমিয়েছে বুঝতে পেরে রায়ান নিশ্চিন্তে চোখ বুঝলো, বউটা আজকাল তার চেঞ্জ হয়ে যাচ্ছে, এতটা জেদ দেখায়, আর কথায় কথায় যদি এভাবে কেঁদে দেয়, অভিমান করে, তাহলে কিভাবে সামলাবে সে বউকে? ভেবেই আরো একটা দীর্ঘশ্বাস ফেললো রায়ান। আর এদিকে রাতে না খাওয়ার ফলস্বরূপ সকাল সকাল এখন কিচেনে দাঁড়িয়ে শাশুড়ির হাতে রান্না করা নুডলস খেতে ব্যস্ত নিশাত। রায়ান এক্সারসাইজ শেষ করে গোসল সেরে নিচে নামলো। বউটা তার সাথে এখনো কথা বলেনি, এক কাপ কফি পর্যন্ত নিয়ে যায়নি তার জন্য। রায়ান কিচেনে গিয়ে নিজে এক কাপ কফি তৈরি করে নিয়ে এলো, কিন্তু বউটা তার দিকে একবারও তাকালো না। কিচেন থেকে বের হতে লিভিং এ বাবাকে বসে থাকতে দেখে রায়ান বাবার পাশে এসে একটু উচ্চ আওয়াজে বলে উঠলো, আব্বু তোমার বৌমাকে আজ একটু তার বাপের বাড়ি রেখে আসো তো। নিশাত কথাটা ঠিক শুনতে পেয়ে কিচেন থেকে চিল্লিয়ে বলে উঠলো, আব্বু আমি কোথাও যাব না। আরহান সাহেব ছেলে বৌমার কথা শুনে আশ্চর্য হলেন। ছেলের রাতের কথায় আর এখানের কথায় মিল পেলেন না। যে মেয়েটা কাল বলল বাপের বাড়ি যাবে, সে আজ মুখের ওপর বারণ করে দিল। বুঝলো ছেলে বৌমার মাঝে মনোমালিন্য হয়েছে। এ বিষয়ে ছেলেকে আর বকলেন না, বৌমাকে ডেকে আনলেন নিজের কাছে। নিজের কাজ থাকা সত্ত্বেও বৌমার উদ্দেশ্যে আবদারের সহিত বললেন, চল আম্মু, তোমার আর একটা আব্বুকে আমরা দুজন মিলে দেখে আসি, অনেকদিন আমি দেখি না তাকে, ভাববে তার মেয়েটাকে এনে তাকে ভুলে গেছি, আমাকে সাথে নিয়ে যেতে তোমার সমস্যা নেই তো? শ্বশুর মশাই শেষের কথাটা শুনে নিশাত লজ্জিত বোধ করলো। সাথে নিতে তার কেন সমস্যা হবে? সে তো রায়ানের প্রতি রাগ করে যেতে চাইছিল না। রাগ থাকলেও আর না বলার মতো ভুল করলো না নিশাত, রাজি হয়ে গেল। বউ রাজি হয়েছে দেখে রায়ানের মুখটা আধারে রেখে গেল। বউ তো যেতে পারছে বিদায় নিশ্চয়ই খুশি, কিন্তু তার যে বউকে ছেড়ে থাকতে হবে বিদায় খারাপ লাগছে, এটা কি বউটা বুঝে না? নিশাত সকালের নাস্তা শেষ করে বাপের বাড়ি যাওয়ার জন্য তৈরি হয়ে নিল। ব্যাগ তো আগে থেকে গুছানো ছিল। রায়ানও তখন তৈরি কলেজে যাওয়ার জন্য। বউকে যেতে দেখে আধার মুখে বউয়ের কাছে দাঁড়িয়ে কপালে ওষ্ঠ ছোঁয়ালো, নরম স্বরে বলল, যাওয়ার সময় অভিমান করে যেতে নেই পাখি, নিজের স্বামীকে হাসি মুখে সান্ত্বনা দিয়ে যাও একটু। নিশাত স্বামীর আকুতি বুঝেও কিছু বলল না। এবার বুঝুক তারও আব্বুকে ছেড়ে থাকতে কষ্ট হয়, আর তার সাথে ছল করারও কি শাস্তি হতে পারে। ভেবে মুখে একটা শব্দ উচ্চারণ করলো না। রায়ান ব্যর্থ হয়ে বউয়ের গালে পুনরায় একটা চুমু খেয়ে নির্দেশ দিল, ঠিক আছে, কথা বলতে হবে না, সাবধানে থেকো আর দ্রুত ফিরে এসো। বলে নিজে আগে বউয়ের ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়লো। নিশাত মুচকি এসে স্বামীর পিছু পিছু ছুটলো। রায়ান তার বাবার গাড়িতে ব্যাগটা রেখে দিয়ে নিজের গাড়িতে চড়ে বসলো। নিশাত সবাইকে বিদায় জানিয়ে শ্বশুরের গাড়িতে উঠে বসলো। পরক্ষণে দুটো গাড়ি বেরিয়ে গেট পেরিয়ে দুদিকে গন্তব্য বানিয়ে ছুটে চললো স্ব গতিতে। আর এদিকে দুপুর 12টা নাগাদ এসে থামলো গাড়িটা বাড়ির পাশে রাস্তায়। আজ তার মনে কোনো ক্লেশ নেই, আছে শুধু একরাশ আনন্দ, কিন্তু তাতেও বোধহয় ভাটা পড়লো। গাড়ি চড়ে বাড়ি পর্যন্ত আসতেই শরীর খারাপ করতে লাগলো, কেমন যেন গা গুলাচ্ছে। গাড়ি থেকে নেমে দ্রুত শ্বশুর মশাইকে সাথে নিয়ে টিনের গেটটা পেরিয়ে ভেতরে প্রবেশ করলো। পূর্ণা বেগম বোধহয় দুপুরে রান্নার জন্য বাইরে বাগান থেকে কিছু সবজি তুলছিলেন। বাড়িতে কারো আসার শব্দ পেয়ে ঘুরে তাকিয়ে মেয়ে আর তার শ্বশুরকে দেখে অবাক হলেন, সাথে খুশিও। মেয়েটা প্রতিবার এমন হুট করে চলে আসে কেন? আর শ্বশুরকে নিয়ে এলো তাও বললো না। ভেবে মেয়ের প্রতি বিরক্ত হলেন। দ্রুত সেখান থেকে উঠে এসে আরহান সাহেবকে সালাম জানালেন। প্রতিবার যখন তিনি এই বাড়িতে আসেন পূর্ণা বেগম আর নোমান সাহেব ব্যতিগ্রস্ত হয়ে পড়েন। এত বড় একজন ডাক্তার ওনাদের বাড়িতে আসেন, এটা যেমন ভালো লাগার বিষয় তেমন একটু লজ্জিতও হন। এই ভেবে যে এখানে এসে লোকটার অসুবিধা হচ্ছে না তো? এত বড় বাড়ি মানুষ ঠিকমতো তারা আপ্যায়ন করতে পারছে কিনা? আর এখন তো সেই লোকটার মেয়ের শ্বশুর, আর বিয়ের পর এই প্রথম এলেন, কি থেকে কি করবেন যেন বুঝেই পারছেন না। আরহান সাহেব পূর্ণা বেগমের সাথে কথা বলে নোমান সাহেবের সাথে দেখা করতে চলে গেলেন। মেয়েকে একা দেখে পূর্ণা বেগম ধমক দিয়ে বললেন, এই নিশাত, তোমার কি কাণ্ডজ্ঞান হবে না? শ্বশুর মশাইকে সাথে নিয়ে আসছো, এটা জানাবে না একবার? নিশ্চয় উনি থাকবেন না, এত দ্রুত আমি কি তৈরি করে খাওয়াবো ওনাকে? নিশাতের একদম ইচ্ছা হলো না কথা বলতে, মন চাচ্ছে এখন ওই শরীরটা এলিয়ে দিক। কোনো মতে বলল, আব্বু হঠাৎই আসতে চাইলো তাই চলে এলাম, তুমি বরং ওই শাক পাতায় রেঁধে খাও, আব্বু সবাই বেশি পছন্দ করে, এত চিন্তা করো না আম্মু। মেয়েকে দেখে কেমন অসুস্থ মনে হলো। বিচলিত হয়ে কপালে হাত ছুঁয়ে বললেন পূর্ণা বেগম, তোমার কি শরীর খারাপ, অসুস্থ বোধ করছো? নিশাত বলল, ভালো লাগছে না আম্মু, আমি ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে একটু ঘুমাই প্লিজ। তৎক্ষণাৎ মেয়ের নির্জীব স্বরের জবাব পেয়ে মেয়েকে আর আটকালেন না। অনুমতি পেতে নিশাত ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে আবারও রুমে গেল। রুমে প্রবেশ করতেই মুখে হাসি ফুটে উঠলো। তার দুই আব্বু হাসি মুখে গল্পে মেতে উঠেছে। নিশাত যেতেই নোমান সাহেব বললেন, আমার আম্মু কেমন আছে? ভাই সাহেবকে নিয়ে আসছো, একবার বলবে না? নিশাত এগিয়ে বাবাকে পাশ থেকে জড়িয়ে নিয়ে মিষ্টি হেসে বলল, উফ আব্বু, একসাথে কত প্রশ্ন করো, ভালো আছি আমি, তুমি ঠিক আছো তো? নোমান সাহেব কিছু বলার পূর্বে আরহান সাহেব দুজনের প্রশ্নের জবাব দিয়ে দিলেন। তারপর বললেন, তোমার মেয়েকে আমি বারণ করেছিলাম বলতে, নাহলে তো তোমরা এতক্ষণ এলাহি কাণ্ড ঘটিয়ে ফেলতে। আর নিশাত আম্মু, তুমি এসেছো তো তাই তোমার আব্বু এখন এমনিতেই সুস্থ হয়ে গেছে। প্রত্যুত্তরে তিনজনেই হেসে উঠলো। নিশাত দুজনের উদ্দেশ্যে বলল, আমি গিয়ে একটু ঘুমাই, হ্যাঁ, আমার শরীর খারাপ লাগছে। পুত্রবধূর শরীর খারাপ লাগছে শুনে তখনই গিয়ে ঘুমাতে বললেন আরহান সাহেব। নিশাত তার সময় নষ্ট না করে ঘুমাতে চলে গেল। আর দুই ভাই নিজেদের গল্পে মশগুল রইলেন। পূর্ণা বেগম পাশের
পাশের বাড়ির একটা ছেলেকে ডেকে নিয়ে পুকুর থেকে মাছ ধরালেন, মেয়ের কথা মতো বিভিন্ন শাকসবজি রান্না করলেন, সাথে নিজেদের পালের একটা মুরগি। আরহান সাহেব আজও আসার সময় অনেক জিনিস নিয়ে এসেছে, সেগুলো ড্রাইভারের সাহায্যে বাড়িতে এনে রাখলেন। বিকেল পর্যন্ত ছেলে শ্বশুর বাড়িতে সুন্দর সময় কাটিয়ে খাওয়া দাওয়া সম্পূর্ণ করে পুনরায় বাড়ির পথে রওনা হলেন। তবে যাওয়ার পূর্বে বৌমার সাথে দেখা করে যেতে ভুললেন না। মেয়েটা যেন তখনও ঝিমুনি মুরগির মতো ঝিমুচ্ছিল, তা নিয়ে একটু টেনশনে থেকে গেলেন আরহান সাহেব। আর এদিকে অনেকটা রাতে বাড়ি ফিরল রায়ান। কাজ তো ছিলই, সাথে বউটা বাড়ি না থাকায় বাড়ি যেন ফিরতে ইচ্ছে করেনি। পাষাণ বউটা তার বারণই শুনলো না, ঠিক ওই রাগ অভিমান করে বাড়ি ছেড়ে চলে গেল। কোনো দয়া মায়া নেই বউটার। দরজা ঠেলে রুমে প্রবেশ করতে রুমটা খালি পেতে যেন নিজের মাঝে শূন্যতা অনুভব করলো। সবকিছু যেন খালি খালি মনে হলো। শরীর আর মস্তিষ্ক ঠান্ডা করতে ওই রাতেই গোসল ছেড়ে এলো, অথচ মাথা থেকে বউয়ের চিন্তা বের হলো না। মেয়েটা যাওয়ার সময় একটা কথাও বলেনি। এটা কি মেনে নেওয়া যায়? এখন তার বউকে বুকে নিয়ে ঘুমানোর কথা ছিল, অথচ বউ তার থেকে কত দূরে। চোখের দেখাটাও মিলছে না। বিয়ের শুরুতে তো এমন লাগেনি। নিজের রুম থেকে বের করে দেওয়ার পর সামান্য খারাপ লেগেছিল। মনে হতো মেয়েটাকে ডেকে এমন নিজের কক্ষে ঘুমাতে বলুক, আর সে বসে বসে সেই ঘুমন্ত মুখখানা দেখুক। কিন্তু তখনও এতটা খারাপ লাগেনি। এতদিনে যেন তার অভ্যাসই চেঞ্জ করে ফেলেছে। এত মায়া মায়া লাগছে কেন মেয়েটার জন্য? একটা মুহূর্ত ছেড়ে থাকতে এত কষ্ট কেন হচ্ছে? বুকটা যেন জ্বলছে। সে তো শুনেছে বিয়ের পর বউরা বাপের বাড়ি গেলে স্বামীদের ভালো লাগে, তাহলে তার বেলায় অন্যটা হচ্ছে কেন? মনে মনে ভেবে নিল মেয়েটাকে এরপর আর যেতেই দিবে না বাপের বাড়ি। যেতে হলে অবশ্যই তার সাথেই যেতে হবে। কতক্ষণ বিছানায় শুয়ে কাটালো, অথচ চোখে ঘুম ধরার দিল না। আর না পেরে উঠে নিজের ফোনটা নিয়ে ব্যালকনিতে এসে দাঁড়ালো। অনিশ্চিত মন নিয়ে মেয়েটার কাছে ফোন লাগালো। কি জানি আদৌ রিসিভ করবে কিনা। হয়তো এখনো রেগে আছে, কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়ে একটা রিং হওয়া মাত্রই ফোন রিসিভ হলো। যেন পাশের ব্যক্তিটাও এই ফোনের জন্য অধীর আগ্রহী অপেক্ষায় ছিল। কিন্তু ফোন রিসিভ হলো, কোনো শব্দ শোনা গেল না। রায়ান আলতো হেসে স্বরে মধুরতা মিশিয়ে ডেকে উঠলো, আমার বউ পাখি। এ পাশে নিশাতের বুকের ভেতর যেন দোলাচল শুরু হলো স্বামীর এমন ডাক শুনে। আসার পরে তো শরীর খারাপ লাগছিল যে সারাটাক্ষণ ঘুমিয়ে কাটিয়েছে। জাগার পর থেকে সেই যে স্বামীর জন্য মন খারাপ হতে শুরু হলো, আর তা ঠিক হওয়ার নামই নেয়নি। কিছুতেই মন বসাতে পারেনি। ইচ্ছে হয়েছিল ছুটে স্বামীর নিকট চলে যাক, কিন্তু তাও সম্ভব ছিল না। তারপর থেকে স্বামীর ফোন পাওয়ার অপেক্ষায় প্রহর গুনছে, আর এতক্ষণে লোকটার সময় মিলেছে। কিন্তু এমন ডাক শুনে তার অভিমান বরফের মতো গলে গেছে। যেন এতে স্বামীর নিকটে যাওয়ার আকাঙ্ক্ষা বেড়ে গেল। অনেকটা সময় চুপ থাকার পর নিজের নরম স্বরে ডেকে উঠলো, স্বামী যান। রায়ান বলল, এমন করে ডাকবেন না মিসেস, আপনার স্বামীর থাকতে কষ্ট হবে যে। তৎক্ষণাৎ স্বামীর অসহায় কণ্ঠের বাণী শুনে নিশাত পুনরায় একই স্বরে বলল, আমার স্বামী যান। উফ, বউটা বোধহয় তাকে মেরে ফেলার পায়তারা করছে। এমন করে কষ্ট কেন দিচ্ছে? নয়ন যুগল বুঝে নিয়ে গভীর স্বরে বলল, মিস ইউ বউজান, দ্রুত স্বামীর নিকট ফিরে আসুন।